তা গণভোটে যদি আমি ধরে নিলাম যে গণভোটটা টোটালটা পাস করলো, ধরে নিলাম পজিটিভ মানে নেগেটিভ না, ধরে নিলাম যে হ্যাঁ যা আমরা যা দিয়েছে সব ডিসেন্ট ফিসেন্ট সব বাদ দিয়ে কমপ্লিট হইলো, যে ধরে নিলাম আমি, তাহলে কি দাঁড়ায়? তাহলে কিন্তু জুলাই সনদের আলোকে নির্বাচনটা হবে না। আমি যদি জানি জুলাই সনদে উচ্চকক্ষে পিয়ারের কথা বলা হয়েছে, আজকে যেটি গিয়েছে রাজনৈতিক দলের কাছে সেখানে উচ্চকক্ষে পিয়ার রয়েছে, যেমন নোট অফ ডিসেন্ট দিচ্ছে যেগুলা কথা। আমি একটু তাহলে মনে হয় আলোচনাটা আপনার সঙ্গে একমত হয়ে বলছি। যখন বলা হচ্ছে গণভোটটা কেন হচ্ছে, গণভোটের তো একটা কারণ আছে, আমাদের অতীতে 3টা গণভোটের এক্সাম্পল, 3 কারণে, তাই না? সো এই গণভোটটা হচ্ছে এই কারণে যে জুলাই সনদটা আগামী সংসদ বাস্তবায়ন করবে, সেজন্য নাগরিক ম্যান্ডেট দিচ্ছে। বুঝতে পারছেন আমার কথা? সেই জন্যই গণভোটটা হচ্ছে। না, এখানে কিন্তু আরেকটা দাবি আছে, এই গণভোট হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে, তার আলোকে নির্বাচন হবে। আচ্ছা আমি আলোকে না, রাজাক ভাই আমি একটু জানতে চাই, আপনি আমাকে একটু বলেন, নির্বাচনের দিন হলো মানে হ্যাঁ ভোট ধরে নিলাম, বা আগেও হ্যাঁ ভোট হলো, আগে হ্যাঁ ভোট হলে আগে হ্যাঁ ভোট হলে এই জাতীয় নির্বাচনে কি পরিবর্তনটা হবে বলেন? তাহলে আগে বলেন নির্বাচনটা হবে কি না, সেটা অন্য আলোচনা। রাজাক ভাই আমাকে এই প্রশ্নটা জবাব, একই দিনে যদি নির্বাচন করেন আপনি নির্বাচনটা হচ্ছে কোন আলোকে, আপনি আমাকে না নির্বাচন হচ্ছে আরপিওতে যেভাবে আছে সেভাবেই হবে, সংবিধান মোতাবেক হইতে হবে না নির্বাচন, সবকিছুতে যে সংবিধানকে আপনার টেনে নিয়ে আসতে হবে এই বাস্তবতা না, এই কারণে করেছিলাম। বিচারপতি শাহাবুদ্দিন কিভাবে বাংলাদেশের উপরাষ্ট্রপতি হয়েছে, আবার কিভাবে প্রধান বিচারপতি গেছে, সংবিধানের কোথায় লেখা ছিল? আমি বলতেছি, কোথায় লেখা ছিল? আমি বলি, আপনি শাহাবুদ্দিনটা বললেন তো, কোথায় লেখা ছিল আমাকে বলতেছি শুনেন। তখন কি সিস্টেম ছিল? বিচারপতি শাহাবুদ্দিন যখন টেক ওভার করছে, রাষ্ট্রপতি শাসিত ছিল, রাষ্ট্রপতি শাসিততে মওদুদ আহমেদকে সরাইয়ে তাকে বানাইছে। সেটা বলিনি, আপনি প্রধান বিচারপতিকে কিভাবে উপরাষ্ট্রপতি বলতেছি তো, সিটিং প্রধান বিচারপতিকে বলতেছি তো, কোথায় লেখা ছিল? শেষ করতে দেন। জি বলেন। তাকে শাহাবুদ্দিন সাহেব আইনে বানাইলো উপরাষ্ট্রপতি। জি, তারপরে উনি রিজাইন করেন নাই পদে, আর শেষ করতে দেন না। এগুলো সব সাংবিধানিক, এই যেটা হচ্ছে না। আপনি প্রধান বিচারপতিকে উপরাষ্ট্রপতি কিভাবে বানান? একটা সিটিং প্রধান বিচারপতি শেষ করতে দেন, আমি বলে নেই না। তারপরে আপনি সাংবিধানিক বলছেন, আমি বলতেছি তো, আমি ব্যাখ্যা চাই। তাকে ভাইস প্রেসিডেন্ট বানানো হলো, তারপরে তার কাছে দায়িত্ব হ্যান্ডওভার করলো। অসাংবিধানিক কোনটুকু জানেন? সে যে বিচারপতি পদ থেকে আসছে আবার সেখানে ফেরত যাবে, তাহলে তার মানে অসাংবিধানিক হইছে তো। রাখেন, এটা জন্য একাদশ সংশোধনী আমি বলতেছি, শেষ করি। ওইটুকের সাথে নির্বাচনী যে প্রক্রিয়াটা গেল সংবিধান মোতাবেক, ওইখানে কোনো ব্যর্থ হয় নাই। রাখেন, সংবিধানে তো ব্যর্থ হয়েছে। রাখেন, আমি বলি পাওয়ার ট্রান্সফারের বা নির্বাচনটার সাথে ব্যর্থ হয় নাই, শুধু ব্যর্থ হয়েছে ওইটুক, সেটা 3 দলীয় জোটের তারা মেনে নিছে। আপনি 3 দলীয় জোটকে এই ম্যান্ডেট কে দিছে? মেনে রাখেন, ওই যে মেনে নেওয়া, জনগণ মেনে নিলে হবে। জনগণ তো মেনে নিচ্ছে না। আজকে যেখানে আমরা দাঁড়াইছি সেটা তো মেনে নিচ্ছি না। মানে এটা আমরা কিভাবে ডিসাইড করব? এখন আসেন, না না, আপনি যে সেই ডিসাইডটা গণভোটের মাধ্যমে করা যায়, কিন্তু বন্ধ করতেছে না, টাকা সংগ্রহ করতেছে উপদেষ্টারা, এমন কথা আসছে। এটা যারা বলতেছে সেফ এক্সিট, এবং সেফ এক্সিট কেন বলতেছে? এই উপদেষ্টাদের জন্য নিয়োগকর্তা তারা, যারা বলতেছে। তাহলে বলতেছে হ্যাঁ, বলতেছে কেন? কারণ উপদেষ্টা নিজেও বলছেন আমার নিয়োগকর্তা, তাহলে ওরা বলতেছেন কেন? আমার কাছে মনে হয় যে এই একটু আগে যেমন আপনি কতগুলো স্টেটমেন্ট বললেন, যেগুলো বলা হচ্ছে যে এগুলো চূড়ান্ত না, ফয়েজ সাহেব যেটা বললো যে এগুলো পলিটিক্যাল স্ট্যান্ড নানান রকম হয়, তাদের সাথে কিন্তু যারা ক্ষমতায় যেতে পারে তাদের সাথে বিরোধ ফ্রম ডে ওয়ান। অর্থাৎ তারা কেন রাষ্ট্রীয় ক্ষমতায় গেল তারা না বলো, বিভিন্ন বক্তব্য আছে। আর যদি ক্ষমতায় চলে যায়, তখন যেহেতু বিরোধ একটা কনস্ট্যান্ট আছে তার সাথে, তখন কি হবে যে ওই সেফ এক্সিট বলার মানে হচ্ছে সরকার বিরোধী বক্তব্য সে একটা রাখলো, পাশাপাশি সে সেফ জোনে চলে আসার চেষ্টা করতেছে, যে তার একটা সেফ জোন দরকার। যদি সে নির্বাচনটা হয়ে যায়, কথা নির্বাচন হয়ে গেলে তার সেফ জোন দরকার হবে, কারণ এখন তার সেফ জোনের দরকার নাই। এখন তার যারা নিয়োগ দিচ্ছে রাস্তা তৈরি করে রাখা বলে আমি মনে করছি। জি, একদমই হচ্ছে কিনা সরকার। জি, আপনি শুরুতে মানে বিরতিতে যাওয়ার আগে যেটা বলছেন যে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা, সম্ভাবনা ইটসেলফ একটা সম্ভাবনাময়ী শব্দ, সম্ভাবনা থাকতেই পারে। এটা মানে যেহেতু এটা কোনো নিয়ম নাই যে এটা ভাঙা যাবে না, এটা গড়া যাবে না, কমানো যাবে না, বাড়ানো যাবে না, নির্বাচনের সময় নির্বাচন কমিশন নির্বাচন করবে, এটা খুব আইডিয়াল আলাপ, সরকার সহযোগিতা করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে সরকারকেও প্রচুর এফোর্ট দিতে হয় ইলেকশনে। সেই জায়গা থেকে সরকার যদি মনে করে ওই সময় শুধু ইলেকশনের জন্য আরও 20 জন অ্যাডভাইজার বাড়ানো দরকার, সরকার তো ডিসিশন নিতেই পারে, বিকজ সরকার একটা ভালো ইলেকশন করতে চায়, ভালো ইলেকশনের জন্য যেটা করা প্রয়োজন। অপরদিকে শুরু থেকে যে কথাটা বলে ছাত্র উপদেষ্টা না থাকা এটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের থেকে তো আর কেউ নির্বাচনে অংশ নেবে না, বা কেউ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবে না। শর্ত হচ্ছে কেউ যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হতে চান,
সেক্ষেত্রে তিনি উপদেষ্টা পরিষদে থাকবেন না। এটা একটা আইডিয়াল ডিসিশন আগে থেকে হয়ে আছে। এই জায়গাগুলিতে এই উপদেষ্টা পরিষদে আমরা আলোচনা করতে সবসময় দেখি যে 2জন ছাত্র উপদেষ্টা এখনও আছেন এই উপদেষ্টা পরিষদে, ওনাদেরকে নিয়ে ভাবি। আপনাদের কি এটা আর মনে হতে পারে না যে উপদেষ্টা পরিষদে অন্য অপরাপর যে সমস্ত সদস্যরা আছেন তাদের কেউ কেউ এই সময় মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে মনে করছেন যে তার নাগরিকদের সঙ্গে আরও সেবা দেওয়ার সুযোগ আছে, তিনি এই জায়গা থেকে বের হয়ে গিয়ে কোনো একটা রাজনৈতিক দলে গিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন, বা কোনো রাজনৈতিক দলকে এমনও নেই এই উপদেষ্টা পরিষদের কেউ যদি তাদের সঙ্গে আলাপ করেন যে আমরা ইলেকশন করতে চাই, আমি ইলেকশন করতে চাই, আমাকে আপনার দল থেকে নমিনেশন দেন, আমি আপনার দলে জয়েন করবো, সেরকম বাস্তবতা তো তৈরি হতে পারে। সুতরাং আলাপটা শুধু 2জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে নয়, আলাপটা হচ্ছে এজ এ হোল উপদেষ্টা পরিষদের কোনো একজন সদস্য, একাধিক সদস্য যদি মনে করেন তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবেন, রাজনীতিতে তারা সম্পৃক্তই, সরকার চালানো খুবই পলিটিক্যাল কাজ, অর্থাৎ দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবেন, সেক্ষেত্রে ওনারা এখান থেকে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে, সেটা সরকারের সঙ্গে থেকে। সেই কারণে যদি এই উপদেষ্টা পরিষদের কোনো সদস্য ওই নিয়তে চলে যান উপদেষ্টা পরিষদ থেকে, এক ধরনের পরিবর্তন তো আসবেই, মানে অটোমেটিক্যালি কমে যাবে হয়তো। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার এটা একান্ত ব্যক্তিগত ইখতিয়ার, উনি ওনার পরিষদ আরো বড় করবেন না আরো ছোট করবেন, এই সিদ্ধান্তটা। জি জি জাহিদ ভাই, এই দাবিটি বিএনপি করে, অন্যান্য দল তেমন আমরা দেখি না, বিএনপি সরকারের উপর কেন আস্থা রাখতে পারে? একটা সমস্যার কথা বলি। পরিষদ করে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এলজিআরডি মন্ত্রী, তো কিছুদিন আগে তার জেলায় তিনি কিছু বরাদ্দ দিয়েছেন, তার উপজেলায় সর্বোচ্চ বরাদ্দ হয়েছে দেশের মধ্যে 450 কোটি টাকা। বাংলাদেশে যে রিপোর্টে এসে দেখলাম, সেই রিপোর্টে 5টা জেলার নাম দেওয়া হয়েছে যাদের বরাদ্দ 13, 14, 15 থেকে 18 কোটি টাকা পুরো জেলায়। একটা উপজেলায় হচ্ছে এই কুমিল্লায় সেকেন্ড হাইয়েস্ট বরাদ্দ 350 কোটি টাকা হাসনাত আব্দুল্লাহর উপজেলায়। আচ্ছা, আবারও বলছি, পুরো জেলায় 13 কোটি 15 কোটি বরাদ্দ আছে। তো তাহলে মানে যদি যে নির্বাচন করার আগে বেরিয়ে গেলেই হবে, জিনিসটা এত সিম্পল না, এত সিম্পল না। আমি প্রায় সব চ্যানেলে একটা কথা বলি, আমি আপনাদেরকেও একটা অনুসন্ধান করার জন্য অনুরোধ করি। উপদেষ্টা পরিষদে কি বিএনপিপন্থী উপদেষ্টা, জামাতপন্থী উপদেষ্টা নাই? ফাইন, ওই যে বললাম, আমি যদি কিছু স্পেসিফিক কাজ পাই যেটা আসলে নির্বাচনের সাথে সমস্যা করে, এটা নির্বাচনের সাথে সমস্যা করে। কুমিল্লা সবচেয়ে প্রিভিলেজ, এই মিনিস্ট্রিটি করে নাকি? এই মিনিস্ট্রি, এবং আমরা বরাদ্দতেও তো দেখছি এখন আপনি কি করছেন, জনগণের টাকায় প্রকল্প করে। এলজিআরডিগুলো তো গ্রামীণ অবকাঠামো নির্মাণ, আপনি তো জানেন গ্রামে এই রাস্তা করা, একটা ছোট কালভার্ট করা, এগুলোর মারাত্মক নির্বাচনী এফেক্ট আছে। এখন আপনি মন্ত্রী হয়ে আপনি করলেন, আপনি হাসনাত আব্দুল্লাহটা করলেন, আমি আপনাকে জন্য বলছি, আপনার কাছে একটা অনুরোধ করি, এনসিপির পটেনশিয়াল ক্যান্ডিডেটদের উপজেলায় খোঁজ নেন, আমি বাজি ধরে বলছি ওইসব জায়গায় দেখবেন অন্যান্য অনেক উপজেলা চাইতে বেশি বরাদ্দ আছে। তো তাহলে আপনি পন্থী হলেন এক কথা, আর আপনি কোনো একটা কাজ করছেন, যেমন আমি এই অভিযোগ কিন্তু জানা মাহফুজ আলমের বিরুদ্ধে করছি না, কারণ আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, তার তো মিনিস্ট্রিতে কাজও নাই, সুতরাং আমার তো ভয় নাই, এনার যেহেতু আছে এবং আমি ডকুমেন্ট দিয়ে কথা বলছি। এবং কুমিল্লা সবচেয়ে প্রিভিলেজড এই ক্ষেত্রে জেলাগুলোর একটা, কারণ এর আগে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ছিলেন ওই জেলার, উনিও কুমিল্লাকে এরকম প্রকল্প দিয়ে, কুমিল্লার মানুষের ভাগ্য খুব ভালো, উন্নয়ন ব্যাপক হচ্ছে। রাজ্জাক ভাই, এই যে একে অপরের প্রতি বিশ্বাস অবিশ্বাস আমরা দেখছি, বিএনপি এই সরকারকে বিশ্বাস করতে পারছে না, আবার বিএনপিকে আবার অন্য রাজনৈতিক দলগুলো বিশ্বাস করতে পারছে না যে ক্ষমতায় এসে তারা এই জুলাই সনদ বাস্তবায়ন করবে কিনা। 5 আগস্টের পরে অবিশ্বাস তো কাটলো না। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে 5ই আগস্টের পরে আমরা যেখানে ছিলাম এখন পর্যন্ত সেই জায়গাটাই আছি, আমার কাছে মনে হয়। কারণ আমরা যে সংস্কার কমিশন কতগুলো হইল, রেজাল্ট কি? এই যে আলোচনা সংস্কার কমিটি ঐক্যমত হয়ে রেজাল্ট কি? রেজাল্ট গিয়ে চলে গেছে এখন গণভোটে, মানে এগুলো কী হইল আলটিমেটলি? আর এই যে এলজিআরডি মন্ত্রী যেটা করতেছে, এটা তো ন্যাচারালি সে করবেই, আমি তার পক্ষ বিপক্ষ নিচ্ছি না, এটা করবেই। সে চিন্তা করে সে যদি ইলেকশন করে, এই ধান্দায় আছে, করতেই পারে, সেটা ভালো মন্দ সেটা তো অন্য বিচার। সেই কারণে আমি বলতেছি যে আমরা কিন্তু এখন পর্যন্ত ফিক্সড কোথাও পৌঁছাতে পারিনি। এখন সব বাদ দিয়ে যদি আমরা যাচ্ছি নির্বাচনমুখী, তাইলে হয়ে যাবে সব এক। 2 হচ্ছে 2জন উপদেষ্টা এই যে বরাদ্দের কথা বললো, এরকম তো সব উপদেষ্টাই নানান জায়গায় নানান রকমের কাজ করতেছে, এবং আস্থার সংকট, একে অপরকে বিশ্বাস করতেছে না, করার কোনো কারণও নাই। এই যদি হয়, আপনারা সব বাদ দিলাম, কোনো দিক থেকে আমরা পরিপূর্ণ কিছু পাইনি, সব জায়গায় ডাউট, এবং নির্বাচন করতে যাচ্ছি অফিসিয়ালি একটা গোজামিলের নির্বাচন, কিন্তু সবাই এডমিটেড যে আমরা টাইম পার করে আসছি, কিন্তু গোজামিলের নির্বাচন, অর্থাৎ এই মুহূর্তে আমার কোনো সংবিধানের ভিতরেই আমরা নাই, নির্বাচন করে গিয়ে সব রেটিফাই করবো। আচ্ছা, তাহলে রেজাল্টটা দাঁড়াচ্ছে কি? আলটিমেটলি রেজাল্টটা দাঁড়াচ্ছে যে আমরা নির্বাচন করে গিয়ে আমাদের মতো একটা গোজামিল দিয়ে ওখানে যাচ্ছি। এটা গেল আগের ব্যবস্থাও কই, সেটাও তো নাই, ওটা তো ফেল করছি। আগের ব্যবস্থা তো 3 মাসের মধ্যে করেই নেই, সেটা তো ফেল করছি। এখন আমাদের সবার বক্তব্য হইলেই সংবিধানের দরকার নাই, আমরা যেটা বলবো সেটা কইরা সংসদে ঢুকে যাওয়ার পর সব ঠিক করে বলবে। এখন এই সব কিছুতে সরকারের উপদেষ্টারা ব্যর্থ, নানানজন ব্যর্থ, রাজনৈতিক দল ব্যর্থ, সব ব্যর্থ, কিন্তু একটা নির্বাচন দিলে সেই নির্বাচনটা সুন্দর হবে।
মানে এই যে আস্থাটা কেন যে নির্বাচনটা ভালো হবে, এবং এই প্রশাসন 5 তারিখে যারা শয়তান ছিলাম আমি 6 তারিখে ফেরেস্ত হয়ে গেছি। মানে আমার বক্তব্য হলো ওইখানে 6 তারিখে এই দেশের লোক সব ফেরেস্ত হয়ে গেছে, প্রশাসন সব ফেরেস্ত হয়ে সম্ভব গেছে। না, সম্ভব না। তাহলে যেখানে আমি নির্বাচনে যাইনি, আগের নির্বাচনে গুলো যাইনি, লেভেল প্লেইং ফিল্ড বইলা প্রশাসন পক্ষপাতিত্ব, আজকে কেন নির্বাচনে নিশ্চিত? যাওয়ার বিষয়ে আজকে এবার আপনি যাচ্ছেন বলে আমি একটা প্রশ্ন, আজকে এনসিপির একজন নেতা সামান্তা শামীম তিনি বলেছেন যে যদি শাপলা না দেয় এনসিপি নির্বাচনে যাবে না। না না, এখন এটির সমাধান কি? এখন কথা হলো এনসিপির যে অবস্থান, এনসিপি ভোটে কি করবে, কয়টা সিট পাবে, কথার কথা বলছি একেবারে। যদি এনসিপি কি শুধু ভোট দিয়ে মাপলে কি হবে এই মুহূর্তে? মানে না না, আপনি বাংলাদেশের ইলেকশনের মাঠে গেলে তো ভোটের ব্যাপার। সুতরাং এখানে যদি মনে করেন তারা বলছে এনসিপি আর যদি শাপলা না দেয় নির্বাচন করতেই দেবে না, বলতেছে কথার কথা বলছে করতে দেবে না, তা আলটিমেটলি তো সেগুলো পার হয়ে আপনাকে যেতে হবে। এগুলো সব পার হয়ে, এগুলো যদি দাবি দেওয়া নামাই না আপনি নির্বাচনী ট্রেন চালায় যেতে পারেন, চলে যান, সমস্যা তো নাই। আর যদি এটা পার করে যাইতে চান তাহলে তো স্মুথ না পথটা। বারবার আমি একই কথা বলতেছি, নির্বাচনের পথটা স্মুথ না। রাষ্ট্রীয়ভাবে যখন আমি গোজামিল দিয়ে নির্বাচনে যাইতেছি এবং সেখানে গিয়ে সব ঠিক করব, আমি এই মুহূর্তে কাগজে কলমে আমার যাওয়ার যে রাস্তাটা সেইটাই মসৃণ না নির্বাচন যাওয়ার। ইট ইজ এডমিটেড বাই অল যে সংবিধানের যে নিয়মটা ছিল সেটা ব্যত্যয় হয়েছে। এখন আমরা সময় কোনো ফ্যাক্টর না, আমরা পার্লামেন্টে গিয়ে সব ঠিক করে ফেলবো, এবং এই সব ভেক্টর হয়ে যাচ্ছে। এই শাপলার যে সংকট তৈরি হচ্ছে এটি কি সমাধানের কোনো রাস্তা দেখেন? আমি প্রথম একটা যুক্তি দিচ্ছিলাম, সেটা হলো নাগরিক ঐক্যকে যেহেতু দেওয়া হয় নাই, এনসিপি শাপলা পেতে পারে না, আমি যুক্তি দিয়েছি। আপনার সাবেক দল? হ্যাঁ, আমার সাবেক দল। আমি সময় যখন প্রসেস চলে আমি নিজে প্রসেসের সাথে ছিলাম, সুতরাং এটা কোনোভাবেই হতে পারে না। কিন্তু আমরা সর্বশেষ দেখলাম নাগরিক ঐক্যের প্রধান যারা মাহমুদুর রহমান মান্না ঠিক গ্রহণ করেছেন তা না, কিন্তু তিনি মামলা করবেন না, তার মানে উনি খুব টাফভাবে এটা কন্টেস্ট করবেন না। যেহেতু এটা হয়েছে, আমার মনে হয় তাদেরকে শাপলা দেওয়া যেতে পারে। কারণ হলো জাতীয় প্রতীক, তারা যে যুক্তিটা দেন, উইচ ইজ রাইট, শাপলা জাতীয় প্রতীকের একটা পার্ট, জাতীয় প্রতীকের অন্য পার্ট কিন্তু মার্কা হিসাবে আছে টু সাম এক্সটেন্ট। সো আমার মনে হয় এই আরেকটা বিষয় জানো 20 সেকেন্ড এরপর আমরা শেষ করব, সেটি হলো যে জামাতের আমিরের সঙ্গে গত প্রায় 20-25 দিন ধরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা দেখা করছেন, আজকেও একজন করেছেন। এর কোনো কি মাঝে যা আছে আলাদা? আমার কাছে মাঝে যা যেটা বলা হচ্ছে জামাত অনেক ক্ষমতায় চলে যাওয়ার সম্ভাবনা আছে, তা না। আমি মনে করি জামাতকে বুঝতে চাইছে, জামাত একটা বড় শক্তি, বিশেষ করে এখন বুঝতে চাইছে, আগে না বুঝে নাই। কারণ হলো এখন বুঝতে হবে, কারণ এখন জামাত আলাদা রাজনীতি করছে, তারা শক্তি সঞ্চয় করছে। জামাত বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের বা পশ্চিমা যে রাষ্ট্রদূতরা আছে তারা সম্ভবত জামাতের কাছে এই জিনিসটা ক্ল্যারিফিকেশন চাইছেন, ক্ষমতায় যদি যান তারা কি শরিয়া আইন কায়েম করবেন কিনা, শরিয়া যদি পূর্ণাঙ্গভাবে করেন সেই শরিয়া কেমন হবে না হবে, এই জিনিসগুলো রাষ্ট্রদূতরা সম্ভবত জানতে চাইছেন। শুধু রাষ্ট্রদূত আমি মনে করি জামাতের উচিত জনগণকেও এটা জানানো কি হবে আসলে। ফাজ ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন জানতে চাইব, বলছিলেন যে রাস্তা মসৃণ না, রাজ্জাকি ভাই যে রাস্তা দিয়ে ট্রেন্ডে যাচ্ছে, রাস্তা কি মসৃণ হবে? শেষ করবো আপনাকে। প্রথম কথা যে রাস্তা যে মসৃণ না, আমি প্রথমে রাজ্জাক ভাইয়ের সঙ্গে এই জায়গায় খুব স্ট্রংলি একমত পোষণ করছি। আমরা তো এমন কোনো বাস্তবতার মধ্যে নাই একদম যে আমরা নির্বাচন হবে অমুক দিন বলবো আর সব শক্তি, সব পক্ষ, সব ষড়যন্ত্রকারীরা আমাদের বক্তব্যের পরে বলবে যে আসেন ভাই ইলেকশন করেন, সেই বাস্তবতা নেই। তাহলে এখন আপনার কথা হচ্ছে রাস্তাটা মসৃণ করা সম্ভব হবে কিনা, বা কতটুকু মসৃণ করে আমাদের গন্তব্যে পৌঁছানো সম্ভব, সেই জায়গাটা সরকার যেমন কাজ করছে, রাজনৈতিক দলগুলি কাজ করছে, এবং আমি যে জায়গায় কনফিডেন্ট, আপনার আলোচনায় যে জায়গায় কনফিডেন্সটা নাই সেটা হচ্ছে আপনি পলিটিক্যাল পার্টিগুলিকে মুখোমুখি দেখছেন, আমি পলিটিক্যাল পার্টিগুলিকে পাশাপাশি দেখছি, তারা পাশাপাশি বসেই এই জায়গায় সরকারকে সহযোগিতা করছে। বললাম না, আগের চরিত্রে আছে, এখন শিক্ষকদের মারছে এই সরকার রাস্তা, এটাও আমরা দেখছি। আবার এটাকে যদি আপনি চরিত্র বলেন যে আগের চরিত্র আছে শিক্ষকদেরকে মারছে, প্রথম কথা হচ্ছে শিক্ষকদেরকে মারা ব্যক্তিগতভাবে না, উদাহরণ নয়। আপনি যদি আগের চরিত্রই আছে বলছেন, প্রথম কথা আপনাকে আমি দুইটা এলিমেন্ট চাইবো, আপনি কি আগের সব ফোর্সকে ফেলে দিতে পেরেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই আপনি আবার বলবেন যে শিক্ষকরা বসে আছে তাদেরকেও সরাতে আপনারা পারছেন না কেন। এটা একটা এই সরকারের জন্য খুবই মুসিবত। কখনো কখনো ডেমনস্ট্রেশন সরানোর জন্য সামান্য বল প্রয়োগ করতে হয়, দু একটা ফটোগ্রাফ দিয়ে পুরো ব্যাপারটা আপনি জাজ করতে পারবেন না। আপনি ওই শিক্ষকদের শত শত শিক্ষককে নিয়ে এসে আপনি ইন্টারভিউ করেন যে বল প্রয়োগের মাত্রাটা কি ছিল, সরিয়ে দেওয়ার তো একটা পদ্ধতি অবলম্বন করতে হতে। এখন আপনি আমার কাছ থেকে চাইবেন পুরো শহরকে কলাপস করে রেখেছে সে জায়গা ক্লিয়ারও চাইবেন, একই সঙ্গে আপনি চাইবেন শুধু বুঝানো। এটা একটা ধাপ মাত্র, আপনি সর্বশেষ ধাপটা নিয়ে আলাপ করছেন। আগের যে আরো 8টা ধাপে চেষ্টা করা হয়েছে শিক্ষকদেরকে বোঝানো, ওনারা ডেমনস্ট্রেশন করবে, ওনাদের জায়গায় করবে, ওনাদের দাবি আছে, আমি ওনাদের দাবির সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে একমত। আমি চাই ওনাদের মধ্যে আমার শিক্ষক রয়েছেন, ওনাদের দাবি পূরণ হোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি একটা ইন্টারিম সরকারের কাছে একসঙ্গে সব কিছু দাবি আদায় করে নেওয়ার জন্য মোক্ষম সময় হিসেবে পেয়েছেন, নরম মনে করে। সরকার এত নরম যদি থাকে তাহলে ওনাদের দাবি পূরণ হোক, নির্বাচনের রাস্তা মসৃণ হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট রাজ্জাকি, ডাক্তার জাহেদ এবং ফয়জ আহমেদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। দর্শক, কথা বলছিলাম তিনজন অতিথি